এই মেয়ে দৌড়াবে না, তাহলে কিন্তু শ্যুট করে দিব। না না, গুলি করবেন না বাবু মশাই, আমাকে মাফ করে দিন। আমি নিরীহ প্রাণী, দয়া করুন আমার উপর। ডোন্ট বি সিলি। তুমি নিরীহ? এতই যখন নিরীহ, তখন আমার গায়ে গোবর ছুঁড়েছ কেন? তুমি জানো আমি কে? জানি না, তবে হাতে বন্দুক দেখে বুঝতে পারছি আপনি একটা গুন্ডা। দয়া করে বন্দুক নামিয়ে ফেলেন, আমার খুব ভয় করছে। বললে তুমি পালিয়ে যেতে পারো, তাই না? আগে বলো এখানে কেন এসেছো, নাম কি, আর আমার গায়ে গোবর মেরেছো কেন? তুবা তখন ভয়ে কেঁদেই ফেলছে, কিন্তু এক পাও পিছু নিতে পারছে না, ওখানেই জমে আছে। তার থেকে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে গান পয়েন্ট করে রাখা সাদের মুখ গম্ভীর। অতিরিক্ত ভয়ে তুবার কণ্ঠস্বরটাও নিচু হয়ে গেছে। সে বিড়বিড় করে কিছু বললেও সাদ ঠিকঠাক বুঝতে পারল না। ভয়ে তুবার শরীরের কাঁপুনি দেখে সাদ নিজের বন্দুকটা নামিয়ে পকেটে পুরে নিয়ে এগিয়ে আসে আরও কাছে। তুবা বন্দুক নামাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। পানি কোথায় পাবো এখানে? দেখেছো কি অবস্থা করেছো আমার? পানি আমার বাড়িতে আছে। ও নো, আমি তো জানতামই না তোমার বাড়িতে পানি আছে। বুদ্ধ নাকি? হ্যাঁ, এটা একটা জঙ্গল, তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার টাইম নাই আমার। এখানে কোথায় পানি পাবো? এখানে পানি নাই, এই সরু পথ থেকে আধা ঘন্টা হেঁটে এগিয়ে গেলে ছোট একটা পানির কূপ পাবেন। 30 মিনিট? এত সময় আমার হাতে নাই, অলরেডি 3টা বাজে। এনিওয়ে লাগবে না। তুমি একলা মেয়ে ঘন জঙ্গলে কি করছো? আমি টিকলিকে খুঁজতে এসেছি। টিকলি? ইউ মিন তুমি এই জঙ্গলে নিজের টিকলি হারিয়েছো? আমি হারাইনি, ও নিজে নিজে হারিয়ে গেছে। এইদিকে ওর পায়ের ছাপ দেখেছি, আর যে গোবর ওইটা আমার টিকলিরই। ওয়েট, টিকলির গোবর? টিকলিতে আসলে কোনো পশুর নাম দিয়েছো? পশু বলবেন না, ওটা আমার ভাইয়ের মতো, আমার একমাত্র গরু টিকলি। কিন্তু তখন আপনাকে ওখানে বসে থাকতে দেখে বুঝতে পারিনি আপনি একটা মানুষ। ভেবেছি কোনো পশু নড়ছে, তাই গোবর ছুঁড়ে দিয়ে দেখছিলাম ওখানে কি নড়ছিল। পরে তো আপনি উঠে দাঁড়িয়েছেন। আমাকে তোমার পিছন থেকে পশু মনে হচ্ছিল। তা কোন প্রাণী শার্ট পরে ঘুরে বেড়ায় শুনি? আপনি যে ছাইরাঙা জামা পরেছেন, গাছপাতার ভেতরে যেভাবে লুকিয়ে বসেছিলেন, এজন্য বুঝতে পারিনি, মাফ করে দিন। এনিওয়ে, এটা জঙ্গল, এখানে তোমার জন্য নিরাপদ নয়। বাড়ি ফিরে যাও। তোমার গরু আই মিন টিকলিকে দেখতে পেলে আমি তোমার খবর দিয়ে দিব। এখন চলে যাও। জঙ্গলের একদিকে গাছপাতা দুলে ওঠে। সাদ তুবাকে নিজের পেছনে আগলে বন্দুকটা বের করে তাক করে। ওই মুহূর্তে 2টা ছেলে হাঁপাতে হাঁপাতে আসতে দেখে সাদ নিজের বন্দুক আবার নামিয়ে নর্মাল হয়। স্যার, অপারেশন ক্যান্সেল। এই মেয়েটা আবার কি? ডোন্ট নো, এখানেই দেখা হয়েছে, আশেপাশের গ্রামের হবে হয়তো। স্যার, আপনার মাথায় এত গোবর কে দিল? এই মহারানী নিজের টিকলির খোঁজে এসে আমাকেই তার পট্টি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। মাফ করবেন, আমি বুঝতে পারিনি আপনারা ওনার সাথীরা নাকি। নাজমুল আর ইনার মুচকি হাসে সাদের কথা শুনে। তুবা অনুশোচনার চাহনি ফেলে। হ্যাঁ, আমরা একই টিম। সাত, চল ক্যাম্পে গিয়ে কথা বলি। এই যে আপনি এই জায়গা নিরাপদ নয়, আর কখনো এইসব জায়গাতে এসো না, তাহলে সমস্যায় পড়বে। এখন চলো, তোমাকে পৌঁছে দিয়ে যাই। আমার টিকলিকে না নিয়ে গেলে মা রাতে ভাত দিবে না। আপনারা চলে যান, আমি ওকে খুঁজে নিয়ে আসি। ইনান, চল এখান থেকে। এটা কোনো কথা? ভাই, মেয়েটার জন্য মারা হচ্ছে। ভাই, মেয়েটার জন্য মায়া হচ্ছে। চলো না, তার টিকলি খুঁজে দিই, তারপর একসাথে যাব। ওখানে আশেপাশেই হয়তো পড়েছে, তিনি জানে, খুঁজলে পেয়ে যাবে। ও টিকলি সেই টিকলি নয় রে পাগল, ওটা একটা গরুর নাম। হোয়াট? গরু? এজন্যই তো বলছি, আমিও সেম রিয়াকশন দিয়েছি প্রথমবার শুনে। এনিওয়ে, দেখ তো ওইটা গরু না? তাদের নজর মিলিয়ে সবাই সেদিকে তাকায়। সত্যি একটা গরু হেঁটে আসছে, কিন্তু সাদা কালো মিশেল রং তার শরীর। তুবা খুশি হয়ে ডাক দিতে টিকলিও যেন কিছু বুঝতে পেরে ছুটে আসে তার কাছে। তুবা গরুটির মাথায় হাত বুলিয়ে দেয়। আজ ঘাস খেতে খেতে এই জঙ্গলে এসেছিস কেন ভাই?
তোকে কতবার নিষেধ করেছি এখানে আসবি না, বাড়িতে চল, মা অপেক্ষা করছে। স্যার, মেয়েটির কথা শুনে গরুটি দেখেন কেমন ওর পিছু পিছু হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে সব বুঝে নিয়েছে। সে বোনের কথা, ভাই বোনের কত মিল। তোমার কি মগজ ঢিলে হয়েছে নাজমুল? সরি স্যার। ওরা বেশ সময়টা হেঁটে জঙ্গল থেকে বাইরে এলো। পাশ ঘেঁষে ছোট ছোট গ্রাম গড়ে উঠেছে। তোবা সেদিকেই গরু নিয়ে চলে যায়। সাদ, নাজমুল আর ইনান ওরা ওদের ক্যাম্পের দিকে এগোয়। পরের দিন সময়টা তখন বিকেল। নাজমুল বসে সাদের কানের কাছে বারবার একই টপিকে বকবক করছে। সাদ বিরক্ত হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। কিছু সময়ে ইনানের সাথে একটা সুন্দরী মেয়েকে দেখে নাজমুল এগিয়ে আসে। মিস মনু, ভালো আছেন ভাইয়া? এই এটম বোম এখানে কি করছে? সাত স্যার, এবার আমাকে মেরেই ফেলবে। যেটুকু বাঁচার ইচ্ছে হলো এখানেই শেষ। নাজমুল ভাইয়া আমাকে দেখে খুশি হন নাই? দেখেন, আপনাদেরকে আমি খুব মিস করেছিলাম, তাই ছুটে এসেছি। তাকে দেখছি না যে। নাজমুল সাদ কোথায়? জানি না স্যার, উনি হয়তো ঘুরতে বেরিয়ে গেছেন। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করি। সাদ ফিলে না হয় সারপ্রাইজ দিব। ইনান স্যার, মুন ম্যাডাম এসেছে। আপনি আমাকে আগে জানান নাই কেন? নাজমুল ভাইয়া, আমি কাউকেই জানাইনি। ইভেন বাড়িতেও বলে এসেছি ফ্রেন্ডের বাসায় থাকবো। আপনি বলেছিলেন না সাদের কাল থেকে ছুটি হবে, ও বাড়িতে যাবে, তাই আমি চলে এসেছি একসাথে যাব ভেবে। বারবার যে কেন আপনার কথার জালে ফেসে স্যারের ব্যাপারে সত্যি বলে দেই। স্যার জানতে পারলে আমাকেই বাস দিবে। নাজমুল, মুন ম্যাডামকে চা নাস্তা দাও, আমি আসছি। মুন, স্টে হিয়ার। ইনান ঘাঁটি থেকে চলে যায়। 29 বছরের যুবক তাওহিদ সাদ একজন সেনা কর্মকর্তা। বয়স কম বয়সে নিজের যোগ্যতায় নিজের ক্যারিয়ারে ঝুলিতে নিয়েছে অসংখ্য র্যাঙ্ক আর সাকসেস। 6 ফুটের লম্বা সুদর্শন সাদকে দেখলে যে কোনো সাধারণ নারীর বুক ধকধক কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু তার আছে রাগ, জিদ আর কঠোর পরিশ্রমী মন। আর এই লোকের পেছনে পড়ে আছে মুন নামক প্যারা। নাজমুল কৌশলে সাদের ফোনে সামান্য একটা মেসেজ ছেড়ে দেয়। সাদ তখন অফ টাইমে মাইন্ড ফ্রেশ করতে হেঁটে চলেছে উঁচু নিচু পাহাড়ি ঢালু রাস্তার পাশ দিয়ে। ফোনে টুংটাং মেসেজ নোটিফিকেশন আসতেই চেক করে নেয়। স্যার, মুন ম্যাডাম এসেছেন। আপনি দ্রুত এসে আমাকে উদ্ধার করেন। মন এখানের অ্যাড্রেস কিভাবে পেল? আমি তো এবারে টেম্পোরারি ডিউটি অ্যাড্রেস বাসায় জানাইনি। নিশ্চয়ই ইনানের কাজ হবে। এটা আমার বন্ধু নাকি শত্রু মাঝে মাঝে বুঝতে কষ্ট হয়। আজ রাতটা এই মাঠের সীমানাতেই কাটিয়ে দিতে হবে দেখছি। এই যে মিস্টার গোন্ডা, শুনেন। হঠাৎ তাকে সাদ দাঁড়িয়ে পড়ে, হাতের ফোনটা পকেটে পুরে নেয়। সবে 17ই পা দেওয়া তুবাকে দেখতে ঠিক একটা কাঠ পুতুলের মতোই। সুন্দর চেহারায় টানা দুটো চোখের সাথে মুখে আছে মিষ্টি হাসি। মাথার দুপাশে উঁচু করে চুলে দুটো খোপা করা। গ্রামের ড্রেসে নিজেকে আবৃত করে হেঁটে আসছে সাদের দিকে। কয়েক মুহূর্ত সাদ থমকে গেল। তুবা এসে কোমরে হাত রেখে দাঁড়ায়। আপনি হঠাৎ আমাদের গ্রামে কি করছেন? শোনেন, গতদিন কিন্তু জঙ্গলে দেখা হয়েছিল, এই জন্য ভয় করেছি। এখন কিন্তু এটা আমার গ্রাম। আপনি যতই আপনার পিস্তল দেখান, আমি ভয় পাবো না। নাম কি তোমার? তাসনুবা তুবা। এখন বলেন, আমাদের গ্রামে কেন এসেছেন? সবাইকে ডেকে যদি বলি আপনার কাছে পিস্তল আছে, আপনাকে কিন্তু এখানেই সবাই মেরে ফেলবে। কোনো গুন্ডামি চলবে না। তোমাকে কে বললো আমি এখানে গুন্ডামি করতে আসছি? আমি জাস্ট ঘুরতে আসছি। সত্যি? তাহলে পিস্তল কেন ছিল কাল? আর ওই যে দুটো ছেলে ছিল সাথে, আপনাকে স্যার স্যার বলছিল? ওরা আমার আন্ডারে কাজ করে। এনিওয়ে, রাতে তোমার মা খাবার দিছিল? না, আপনাদের জন্যই সবটা হলো। আমি সন্ধ্যার পর বাড়িতে ঢুকেছি, দেখে মার রাগে পিড়ি ছুঁড়ে মারছে। দেখুন আমার পায়ে লেগে কেমন ফুলে গেছে। সাদ বসে পড়ে তুবার পা ধরল। সত্যি পাটা ফুলে গেছে, রক্ত জমে স্থানটি কালো হয়ে আছে। সাদ হাত দিয়ে চেপে চেক করলো জটিল সমস্যা হলো কিনা। তুবা ব্যথায় চোখ খিচে নিল। আরে কি করছেন? ব্যথায় তো মরেই গেলাম। যেটুকু বেঁচে আছি আপনি দেখছি আমাকে সেটুকুও বাঁচতে দেবেন না। তোমার বাড়িতে যাব,
তোমার মায়ের সাথে আমি কথা বলতে চাই, নিবে? সৃষ্টিকর্তা রক্ষা করুক, আপনাকে বাড়িতে নিলে মা আমাকে জবাই করে দিবে। শুনুন, আপনাকে আর ভাবতে হবে না, আমি গেলাম। আর এখন হলুদ নিতে দেরি হলে আবার বকুনি খাবো। তুবা ওখান থেকে চলে যায়। সাদ পিছু নেয়। তুবা হাজারবার বারণ করলেও সাদ শোনে না। একে তো মুন আসার কথা শুনে তার ক্যাম্পে ফেরার বিশেষ কোনো ইচ্ছে নেই। রাতের ডিউটি ইনানকে দিয়ে করাবে ভেবে সাদ তুবার পিছু নিয়েছে। তুবা কাঁচা হলুদ তুলে নিয়ে বাড়ির সীমানায় ঢুকতে পাতিল ছোড়ার শব্দে চমকে যায়। ভীতু তুবা একবার দূরে দাঁড়িয়ে থাকা সাদের দিকে চেয়ে নিজের মায়ের সামনে হাজির হয়। মাথা নিচুর সাথে তার গলার স্বরটাও যেন নিচু হয়ে গেছে। মা, আমি মাত্র এতটুকু হলুদই পেয়েছি, রেশমা চাচি আর দিতে চাইনি। মুখ পুরি মাত্র 2খানা হলুদ এনে বলছিস রেশমা চাচি দেয়নি? তারা যদি নাই বা দিবে তাহলে আমাকে সেধে কেন বলছিল হলুদ দিবে? মিথ্যা বলার জায়গা পাস না? শোন, এই বিয়েতে তোর মর্জি হলেও চলবে, না হলেও চলবে, তাই যাই করস বিয়া তোকে করতেই হবে। বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি। তুমি বাবু মশাইয়ের থেকে শুনো, উনি দেখেছেন। রেশমা চাচি এতটুকু দিয়েই বলেছে। তুই তো এমনিতেই সুন্দর তোবা, তোর আর হলুদ ঘষা সুন্দর হওয়া লাগবো না। দেখবি বাসর রাইতে বরে তোকে এমনিতেই আদর করব। মাহমুদা বেগম এত সময় দূরে দাঁড়ানো সাদকে খেয়াল করেনি। এবার দেখে উনি তেতে উঠলেন। মুখপুরি, তুই বিয়ার আগের রাতে নাগর নিয়ে বাড়িতে আইসস? তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে গেছি। খিরে মুখপুরি, তোর এত সাহস বাড়ছে? ডানা কিছু ছাটা লাগবে। এসব মিথ্যা কথা মা। উনি আমার কিছু হয় না, ওনার কাছে শুনে দেখো। আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন কেন? মাকে সত্যিটা বলেন। কি কইব ওই পলা? যেভাবে দাঁড়ায় আছে মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে ভস্ম করে দিবে। ওই পলা ক্যাডা তুই? শোন, যেই হোস না কেন, আমার মাইয়ারে তোর লোকে বিয়া করাবো না। এনাফ। অনেক সময় ধরে আপনাকে সহ্য করছি। আমি শুধু কনফার্ম হতে চেয়েছিলাম আপনার মেয়ের মুখে কথা সত্য কিনা, আর নিজের চোখে সেটাও দেখে নিলাম। একজন মা হয়ে নিজের মেয়ের সাথে এমন আচরণ করছেন, লজ্জা করে না? লজ্জা দিয়া পেট ভরবে না। ক্যাডা তুই? শোন, আমার মাইয়ার বিয়া ঠিক, এখন কোনো ঝামেলা চাই না। আপনার পারিবারিক ব্যাপারে আমি পড়তেও চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে আমার এখানে ইন্টারফেয়ার করার প্রয়োজন আছে। কি করবি তুই? আর কথা থেকে আসে এগুলো? এই মাইয়া ঘরে যা, আমি এই পলার ব্যবস্থা করছি। পাড়ার লোক ডেকে এই পলারে এমন অবস্থা করব, নিজেরে আয়নায় দেখে চিনতেও পারবে না। আমাকে মারার সাহস কার আছে এই পাড়ার, আমিও দেখতে চাই। আপনাকে বলছি না চলে যান, কেন শুধু শুধু ঝামেলা করছেন? সাদ স্থির চোখে তাকিয়ে থাকে তুবার দিকে। তুবার চোখের ভাষাও যেন বলছে, আমায় এই নরক থেকে উদ্ধার করুন প্লিজ। মাহমুদা বেগম তুবার গালে কষে থাপ্পড় বসিয়ে দেয়। তোরে না বলছি ঘরে যাইতে, এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখস? মিসেস, আপনি যদি আর একবার এই মেয়ের গায়ে হাত তোলেন, আপনাকে আমি পুলিশে দিব। আইসে আমারে পুলিশের ডর দেখাইতে। শোন পলা, অমন পুলিশ আমার জানা আছে। কাল মেয়ের বিয়া, তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, এর জন্য এখনো চুপ আছি। এখানে যদি মহিলা সেনা মেম্বার থাকতো তাহলে আপনাকে আমি বুঝে দিতাম এই সাদকে। শুধুমাত্র মহিলাদের গায়ে হাত তোলার রুচি আমার নাই দেখে সবটা চুপচাপ দেখছি। মায়ের ভয়ে ঘরে এসে বাঁশের বেড়াতে কান পেতে বাইরের আওয়াজ শোনার চেষ্টা করছে তুবা। সাদ বুঝে গেল এই মহিলা সুবিধার নয়। সে চুপচাপ ওখান থেকে চলে যায়। মাহমুদা বেগম ঘরে এসে তুবার গালে আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। কি রে নাগর ঘুষিয়েছিস তুই? তোরে যে বলছি সোজা স্কুলে যাবি আর বাড়িতে আইবি, কখন এসব করে বেড়াস? হ্যাঁ, মা আর মায়েরও না, আমি ওই ছেলেকে চিনি না, সত্যি বলছি। মুখে মুখে তর্ক শিখে গেছস? শোন, তোর বাপ নাই, এইসব ছেলে তোর রূপ দেখা আসে, কিছুদিন ব্যবহারের পর আবার চইলা যাবে। তোর দশাও আমার মতোই হবে। এসব ছেলে তোকে নিয়ে সংসার করবে না। সময় থাকতে বুঝে যা, কাল তোর অসীমের সাথে বিয়া।
অসীম ভালো বলা। তুবা মন খারাপ করে ঘরের কোণে বসে থাকে। তার মা পাকঘরে চলে যায়। মেয়ের আড়াল হতেই মাহমুদা বেগম মেয়ের শক্ত খোলস গলে চোখ পেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। চিন্তায় তার রান্নার কাজে আর মন বসে না। দীর্ঘ বছর পরে মনে ভয় জাগে, তার মেয়ের কপালটা না তার মতো হয়। সে তো হাজার কষ্ট সয়ে এখন শক্ত পাথর বনে গেছে, কিন্তু তার এই পিচ্চি ভীতু মেয়েটা এত কষ্ট সহ্য করতে পারবে না। কি ব্যাপার সাদ, তুই কোথায় চলে গেছিলি? তেমন কিছু না, এই বাহিরেই হেঁটে এসেছি। তোকে দেখে এমন লাগছে কেন? এনি প্রবলেম? স্যার কেমন আছো? মন এসে হাগ করতেই ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সাত দুবার ব্যাপারে এতটাই ডুবেছিল যে মুনের কথা সে ভুলে গেছে। মুনকে দেখে তার কপালে বিরক্তির ভাঁজ আসে। মুন মুখের হাসি রেখে বলে, কেমন আছো? এখানে কেন এসেছো? তোমাকে কতবার বলেছি আমার ক্যাম্পে আসবে না। সিনিয়র স্যার জানলে কতটা প্রশ্নের সম্মুখীন হতে হয় তোমাকে জানিয়েছি না? তারপরেও কিসের জন্য এখানে আসো? তুমি রাগ করেছো? আসলে তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, তারপর তোমার ছুটিও অ্যাকসেপ্টেড, এই জন্য ভেবেছি। এই জন্য তুমি ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসবে? মানুষের পার্সোনাল বলে একটা শব্দ আছে, তুমি মনে হয় জানো না। আসলে দোষটা তোমার নয়। বারবার বলার পরও তোমার পরিবার কিভাবে পারে একটা মেয়েকে এভাবে ছেড়ে দিতে? সাদ, তুমি কি কোনো কারণে রেগে আছো? এই নাজমুল আমার এখানে ঠিকানা কে দিয়েছে? স্যার আমি দেই নাই। সাদ, এত রাগ করছো কেন? আচ্ছা বাবা, সরি, আর আসবো না। ওদের কিছু বলো না। নাজমুল 200 বার কান ধরে উঠবস করার পর 100 বার রাউন্ড মারবে, একটা বারও যেন কম না হয়। গো ইনান, আমার ডিউটি তোর করা লাগবে না, আমি যাচ্ছি। সাদের রাগ সবাই ভয় পায়, জুনিয়র নাজমুল ও তার ঊর্ধ্বে নয়। সে বুঝে গেছে সাদ এখন অনেক রেগে গেছে, শাস্তি বেশি ছাড়া কম হবে না। নাজমুল উঠবস শুরু করে দিল। মুন মন খারাপ করে সাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইনান সাদের পিছু পিছু এসেছে। সাদ ফর্মাল ড্রেস পাল্টে তার ইউনিফর্ম পরছে। বাট নাজমুলের কি দোষ? তুই শুধু শুধু ছেলেটাকে শাস্তি দিচ্ছিস। আমি বিনা কারণে কোনো কিছুই করি না। আর তোকেও বলে দিচ্ছি, মন আমার পার্সোনাল লাইফের ম্যাটার। আমার কর্মক্ষেত্রে এসব প্রশ্রয় দিব না। তুইও এসবে নিজেকে ইন্টারফেয়ার না করে ভালো বন্ধুই হয়ে থাক। আমি জানি মুন তোকে নিয়ে পাগলামি করে এইসব ভালোবাসার জন্য। তুই যখন ওকে প্রপার ভালোবাসবি তখন দেখবি ও এসব পাগলামি করবে না। সে আমি বুঝে নিব। আমি গেলাম, আর ডিউটি থেকে ফিরে যদি মুনকে এখানে দেখি তাহলে আমি এবারের ছুটি ক্যান্সেল করে দিব। সাদের কথা মুনকে শুনিয়েই জোরে বলেছে। তারপর বুটের শব্দ তুলে ওখান থেকে চলে যায়। ইনান এগিয়ে আসে মুনের কাছে, নাজমুলকে ইশারা করে। নাজমুল থাক, আর তোমার কান ধরে উঠবোস করতে হবে না। নাজমুল থাক, আর তোমার কান ধরে উঠবোস করতে হবে না। বাঘটা চলে গেছে, রিল্যাক্স, পরে আমি বলে দিব ওকে। থ্যাংক স্যার। সরি ভাইয়া, আমার জন্য আপনাকে শাস্তি পেতে হলো। আপনাদের লাভ লাইফ সাকসেস করার জন্য আমি এতটুকু করতেই পারি। মুন চলো, তোমাকে বাসে তুলে দিয়ে আসি। সাতকে তো চেনই, তাছাড়া আমারও মনে হয় তোমার এভাবে আসাটা ঠিক হয়নি। এতে সাত তোমার উপর বেশি রাগ করে। তোমার প্রতি মনটা নরম হওয়ার আগেই তোমার কাণ্ডে ওর মনের রাগ জেদ চলে এসেছে। স্যার এই রাতে উনি একা যাবে এতটা পথ? আমি বাস ড্রাইভারকে বলে দিব তোমাকে শহরের বাসে তুলে দিবে। তোমাকে শহরের বাসে তুলে দিবে, তারপর তো তুমি যেতেই পারবে। ওকে, বাই নাজমুল ভাইয়া। আমাদের বিয়েতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন, আমি কার্ড পাঠিয়ে দিব। আপনাদের বিয়ে কবে? এবার ছুটিতে এমন কাহিনী করব যে সাদ আমাকে বিয়ে না করে ফিরতেই পারবে না। কথাটুকু বলে মুন হেসে নিজের কাঁধে ব্যাগ তুলে ইনানের সাথে হাঁটা ধরল। নাজমুল নিজের বিছানায় এসে শুয়ে পড়েছে। সাদ দাঁড়িয়ে আছে ডিউটিরত নজরুলের কাছে। স্যার আজ কি হয়েছে কথাই বলছেন না? অন্যদিন তো বেশ গল্প হয়। নজরুল, ভাবছি এইখানে আশেপাশের গ্রামের কথাগুলো। এখানে
এখনো অনেকটা অনুন্নত। সেটা তো বটেই, বাট আমাদের চাকরিটাই এমন, কখন কোন দিক থেকে ট্রান্সফার হয় এভাবে দেশের সব কোনা কোনা দেখা হয়ে যাচ্ছে। দেশটা রক্ষা করাই আমাদের কাজ নজরুল। এনিওয়ে, তুমি তো এখানে আছো বছর 2। আমি নতুন। আমাকে বলো, এই গ্রামের মানুষগুলোকে কেমন মনে হয়েছে তোমার? নজরুল খোশ গল্প শুরু করে। সে এসে থেকে যা যা দেখছে বুঝছে সব বলছে, কিন্তু সাদের মন সেসব শোনায় কোনো আগ্রহ পাচ্ছে না। বাট অন্যদিন হলে বেশ মনোযোগ দিয়ে শুনতো। তার এখন শুধু তুবার পিচ্ছি পিচ্ছি চেহারাটাই মনের কোণে ভেসে উঠছে, উজ্জ্বল আয়নার মতো। স্যার, আপনার কোনো কারণে মাইন্ড ডিস্ট্রাক্ট নাকি? না, আই এম ফাইন। সকাল হতেই সাদের ডিউটি শেষ হলো। ব্যাগপত্র গুছিয়ে সে ছুটবে এখন নিজের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে সে একবার দুবার দেখা পেতে চায়। মনটা হঠাৎ এলোমেলো হওয়ার কারণ খুঁজে পায় না সে। দুবার বাড়িতে খুবই অল্প আয়োজনে চলছে বিয়ের কাজকর্ম। আশেপাশে 2-4 জন মানুষজন আর ছেলে মেয়ে ছাড়া তেমন কারোর আনাগোনা নেই। স্যার, আপনি বাড়িতে না যেয়ে শুয়ে পড়েছেন কেন? যাবেন না? রেস্ট করব নাজমুল, তুমি ডিউটিতে যাও, আমি একটু পর চলে যাব। সাবধানে থেকো, তোমার সাথে যোগাযোগ থাকবো। স্যার, আমার ডিউটি পাল্টে নিয়েছে রাহাত। আমি রাতে যাব। এখনও গেছে। রাহাতের নাকি রাতে কি কাজ আছে, এজন্য। তোমার সাথে যোগাযোগে থাকবো। ওকে, আজ নজরুলের সাথে ডিউটি ছিল, ছেলেটা বেশ ভালো মনে হয়েছে। স্যার, নজরুল খুব সাদা মনের মানুষ। এনিওয়ে, আপনি রেস্ট করেন। সাদ কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু চোখের পাতায় আজ ঘুম নেই। প্রচুর ডিস্টার্ব করছে পিচ্ছি মুখখানা। বেশ সময় পর সাদ চট করে উঠে বসে গায়ে সার্ট জড়াতে জড়াতে বলে, নাজমুল, একটা কাজে যাচ্ছি, হেল্প লাগবে, ফোনে আপডেট দিতে থাকবো। বসে থাকা নাজমুল অবাক হয়ে সাদের দিকে তাকায়, কিন্তু কিছু বলার মতো সাহস পায় না। সাদ নিজের ফোনটা পকেটে পুরে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য একটাই, তুবার বাড়ি। সাদ যখন পৌঁছায় তুবা তখন একটা লাল তাঁত শাড়ি গায়ে জড়িয়ে ওড়না মাথায় দিয়ে সবে নিজের বাড়ির বারান্দায় খাটে উঠে বসেছে। পাশে পাঞ্জাবি পরা একটা লোক বসা, এটা নিশ্চয়ই বর। সামনে চেয়ারে কাজী আর তার পাশে দাঁড়ানো মাহমুদা বেগম। চারপাশে আরো কয়েকজন লোক। সাদ হুঙ্কার ছাড়ে, এই বিয়ে বন্ধ করুন, এই বিয়ে হবে না। আবার ওই গুন্ডা ছেলেটা এখানে, মা তো আজ না জানি আমাকে মেরেই ফেলবে। আগের দিনের মারের ব্যথা এখনো আছে। তুমি কে বাবা? মাহমুদা, এই ছেলে কি বলছে? আমি কে সেটা ম্যাটার করে না, আপনাকে বলেছি বিয়েটা হবে না, তাই হবে না। তুবা, তুমি কি বিয়েটা করতে চাও? আপনি এখানে কেন এসেছেন? তুমি এত ভয় পাচ্ছ কাকে? আপনি যদি এখানে ঝামেলা করেন, মা আপনার উপর রেগে কিছু করে বসবে। চলে যান। তোমার মাকে ভয় পেতে হবে না। আমি কিচ্ছু জানি না, আপনি চলে যান। আপনার দোহাই লাগে, চলে যান। এই ছেলে, তোমাকে না বলছি কোনো ঝামেলা করবে না? আপনি কেমন মা, ইচ্ছার বিরুদ্ধে মেয়ের বিয়ে করাচ্ছেন? মেয়ের কথা একটাবারও শুনতে চেয়েছেন? আমাকে শেখাতে আসছো? মায়ের কথা শুনুন, আমার কোনো দ্বিমত নাই। আপনি কেন ঝামেলা করতে আসছেন? সবাই দেখছে, আমার বিয়েটা না হয় ভেঙে যাবে, আপনি এমন করছেন কেন? শোনো পলা, ভালোই ভালোই এইখান থেকে যাও, না হলে খুব খারাপ হবে কিন্তু। মেরে হাত পা ভেঙে দেব। কার এত বড় সাহস যে একজন সেনা কর্মকর্তাকে মেরে হাত পা ভেঙে দিবে? ইউনিফর্ম পরা নাজমুল সহ আরো কয়েকজন সেনাবাহিনী ছেলে মেয়ে এসে পড়ে। সাদ এতজনকে দেখে অবাক হয়। সে তো শুধু নাজমুলকে আসতে বলেছিল, যাতে সমস্যা হলে হ্যান্ডেল করতে পারে। আর নাজমুল পুরো টিম নিয়ে হাজির। অবশ্য কারণও আছে। নাজমুল খুবই আবেগপ্রবণ ছেলে। যখন সে সাদের মেসেজ পেয়েছে যে একটা মেয়ের বিয়ে ভাঙতে হবে, তখনই সে ধরেই নিয়েছে এটাই সাদের গার্লফ্রেন্ড অথবা ভালোবাসা। না হলে তার স্যার কোনো মেয়ের ব্যাপারে মাথা ঘামাবে না, এতটুকু সে জানে। আপনারা স্যার দেখুন, আমার মেয়ের বিয়েতে এই ছেলেটা এসে ঝামেলা করছে। দয়া করে তাকে আপনারা অ্যারেস্ট করুন। আপনি কাকে অ্যারেস্ট করার কথা বলেছেন? উনি আমাদের সিনিয়র স্যার, সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা মিস্টার তাহদিদ স্যার। মাহমুদা আপা, আমি তাহলে চলে যাব। দেখেন আপনার মেয়ের
বিয়েটা যেহেতু হচ্ছে না, তাই আমি আর ঝামেলা থাকবো না। তাওহিদ সাদ, তবে সেদিন জঙ্গলে উনি গুন্ডা ছিলেন না, বরং নিজের ডিউটি পালন করছিলেন হয়তো। আমি কতটা বলদ ওনাকে গুন্ডা বলেছি। এখন নিশ্চয়ই আমার কথা শুনবেন মিস তুবা। আপনারা গুন্ডা হন বা সেনাবাহিনী, কাজ তো করছেন আমার বিয়েটা ভাঙার, যা আপনারা ঠিক করছেন না। চুপ করেন কাজী সাহেব। দেখছেন তো এখানে আমার মেয়ের জীবন নিয়ে সংশয়। আর স্যার, উনি আপনার স্যার হোক বা নাই হোক, আমার মেয়ের বিয়েতে ওনার সমস্যা কি? এভাবে আমার মেয়ের বিয়ে ভেঙে দিলে আমার মেয়ের আর বিয়ে হবে কেন? আপনারা এমন করছেন। কে বলেছে হবে না? অবশ্যই হবে। আর এই যে কাজী ফরিং ফরিং না করে বিয়ে পড়ান, আমার স্যারের সাথেই এর মেয়ের বিয়ে হবে। হোয়াট? নাজমুল, রিল্যাক্স স্যার, আমি হ্যান্ডেল করছি, আপনি চিন্তা করবেন না। এই বিয়ে না হওয়ায় বর এখনো এখানে বসে আসো কি খাওয়ার জন্য নাকি? পালাও। নাজমুল পুরো পরিবেশ পাল্টে দিল। সাদ নাজমুলের উপর বিরক্ত। এই ছেলে সব ব্যাপারে এত বেশি বোঝে কেন? বরবেশে বসে থাকা পাত্র সেনাবাহিনী দেখে এমনিতেই ভয় ছিল। তারপর যখন শুনল অফিসার নিজে বিয়ে করবে, সে পালানোর সুযোগই খুঁজছিল। নাজমুলের কথায় সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের বাবার হাত ধরে পালালো। পরিবেশ আর এত সত্যের মাঝে তুবা থমকেই আছে, কিছু বলছে না। স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ম্যাডামের পাশে যে বসে পড়েন। কাজী সাহেব, বিয়ে শুরু করেন। নাজমুল, আমি বিয়ে করতে চাই। তোমাকে কখন বলেছি? মানে স্যার, আপনি না বললেন একটা মেয়ে বিয়ে ভাঙতে হবে, ঝামেলা হলে আমাকে হ্যান্ডেল করতে? হ্যাঁ, তো এখানে বিয়ের কথা কোথায় আছে? কি বলেন স্যার? আপনি এই মেয়েকে বিয়ে করবেন না? স্যার, দয়া করে আমাকে এবার ফাঁসাবেন না। একটা মেয়ের বিয়েতে এসে এমন হাঙ্গামা করছি, আর সেখানে আপনি বিয়ে না করে চলে গেলে উপর মহলে নালিশ চললে আমার চাকরি থাকবে না। স্যার, আমি পরে আপনার পা ধরে নেব, কিন্তু এখন বিয়ে করুন প্লিজ। আমি পারবো না, তুমি করো। স্যার, আপনার বউ আমাকে খুন করে ফেলবে। স্যার। নাজমুল কান্না করে দেবে প্রায়। সাদ নির্বাক। অন্যদিকে সবাই কানাঘুষা করছে নাজমুল আর সাদের ফিসফিসানি কথা দেখে মাহমুদা বেগম গলার স্বর উঁচু করলেন। ঠিক আছে, আপনি যেহেতু একজন সেনাবাহিনীর অফিসার, আপনার সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। যেহেতু হবু বর পালিয়েছে, আপনাকেই বিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, বিয়ে করবেন। আগে নিজের মেয়ের কাছে শুনেন সে রাজি কিনা। বারবার তার উপর আপনাদের সিদ্ধান্ত চাপাবেন না। নিজে বিয়ে করার জন্য এত কাহিনী করছে, এখন বলছে রাজি কিনা। যদি না বলি তো চলে যাবে। আমি যেখানে দেব আমার মেয়ে সেইখানেই যেতে রাজি। আপনি খাটের উপর উঠে বসেন, এই আপনারাও বসেন। আমার ভাঙ্গাচোরা ঘরে সবার বসার জায়গা হবে না, একটু কষ্ট করে মানিয়ে নিন। মুন পরের দিন দুপুরে বাড়ি পৌঁছায়। সন্ধ্যাবেলা মায়ের থেকে পিঠার বাটি নিয়ে আরিফা বেগমের কাছে দিয়ে মন খারাপ করে আরিফা বেগমের পাশে বসলেন। আরিফা বেগম মুনের দিকে ফিরে ভ্রু কুঁচকে বললেন, মা, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? আন্টি, আমাকে বলবেন না? আমি আসলে স্যারদের কাছে গিয়েছিলাম, কিন্তু আপনার ছেলে বরাবরের মতোই আমার উপর রাগ করে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার ছেলেটা নিজের প্রফেশন নিয়ে সিরিয়াস, তাই তোমার ওখানে যাওয়া সে পছন্দ করে না। চিন্তা করো না, এবার ছুটিতে এলে তোমাদের বিয়ের ব্যাপারটা দেখব। সে কি আর আমাকে বিয়ে করবে? সব সময় দূর দূর করে। পাগল মেয়ে, আমার ছেলেটাকে অনেক বেশি ভালোবাসো না? না, বাসি না। যে আমাকে ভালোবাসে না তার জন্য আমি আমার মন পোড়াই না। হয়েছে হয়েছে, তোমার মুখ দেখেই সব বুঝে নিয়েছি। এবার ছেলে আসুক, তোমার আঁচলেই বেঁধে দিব। খোশ গল্পের মাঝে কলিং বেল বেজেছে। আরিফা বেগম হাতের বাটি টেবিলে রেখে ঘরের দরজা খুলে ছেলেকে দেখে খুশি হয়ে যান। বাবা, তুই এসেছিস? কেমন আছিস বাবা? আয় আয়, ভেতরে আয়। এই শুনুন, আমার না ভয় করছে। আপনার মা আমাকে মারবে না তো? আরে না, চুপ থাকো। আম্মা, আমার সাথে আরও একজন এসেছে। কে? নজর ঘোরায় আরিফা বেগম। ছেলের পেছনে ছোটখাটো একটা সুন্দরী মেয়ে মাথা নিচু করে লুকিয়ে আছে। দেখে আরিফা বেগমের কপালে ভাঁজ পড়ে। এই মেয়েটা আবার কে? এই মেয়ে,
লুকিয়ে আসো কেন? ইয়ে মানে সালাম নিন আন্টি, ভালো আছেন? আরে আরে, পায়ে হাত দিয়ে সালাম করছো কেন? থাক থাক, কিন্তু তোমাকে তো চিনতে পারিনি। আমি আসলে, আমাকে আপনি কখনো দেখেন নাই, চিনবেন কিভাবে? আজ প্রথম আমাদের দেখা। মা, আমরা বিয়ে করেছি। ও তোমার বৌমা। বিয়ে? অসম্ভব। দেখো স্যার, এখন মজা করার সময় নয়। সত্য করে বলো, মেয়েটাকে কোথা থেকে নিয়ে এসেছো? মজা নয় আন্টি, মানে মা, আমার নাম তুবা। আজই আমরা বিয়ে করেছি। তোমাদের জানাতে পারিনি, সরি। স্যার, এটা বিয়ে, ছেলে খেলা নয়। একটা সরি বলে দিলে সব সমাধান হয় না। তুমি কাউকে পছন্দ করো, আমাদের জানাওনি কেন? এই মেয়ে, তুমিও তো নির্লজ্জ কম নও। আমার কোনো দোষ নাই, আপনার ছেলেই এসব করেছে। বিশ্বাস করুন, আমার তো অন্য কোথাও বিয়ে হচ্ছিল, আপনার জন্য এইসবটা ভেস্তে দিল। আমার ছেলেকে আমি চিনি, তুমিই ফাঁদে ফেলেছো, আমি ঢের বুঝতে পারছি। না না, বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস না করলে ওনার কাছেই শোনেন। আন্টি, আপনি চিৎকার চেঁচামেচি করছেন কেন? এ কি স্যার, মেয়েটা কে? মা, যা বলার আমাকে বলো, ওকে নয়। আমরা অনেকটা জার্নি করে এসেছি, টায়ার্ড। মুন অবাক হয়ে চেয়ে আছে। সাদ দুবার হাত ধরে ভেতরে এসে বসে। আরিফা বেগম রেগে আগুন হয়ে আছেন। মুন আরিফা বেগমের হাত ধরলেন। আন্টি, কি হচ্ছে? স্যার একটা মেয়ের হাত ধরে বাড়িতে এনেছে কেন? মন, এখন তুমি বাড়িতে যাও, আমি তোমার সাথে পরে আলোচনা করব। এখানে আমার জীবন জড়িত আন্টি, আর আপনি আমাকেই তাড়িয়ে দিচ্ছেন। নিজের ছেলের কাছে কেন প্রশ্ন করছেন না মেয়েটাকে? মন, তোমার ক্লিয়ারের জন্য আবারও জানাচ্ছি, মেয়েটা আমার ওয়াইফ। ফার্দার তোমাকে আমি আমার বাড়িতে দেখতে চাই না, যতদিন না আমি বাড়িতে থাকবো। ওয়াইফ? আন্টি, ওইসব কি বলছে? স্যার, তুমি বিয়ে করেছো? আমাকে তাহলে কথা দিয়েছো? আমি কি দোষ করেছি? তোমাকে আমি কখনো কথা দেইনি, আর সব সময় তোমাকে আমি মুভ অন করার পরামর্শ দিয়েছি, বাট তুমি আমার থেকে মুভ অন করতে পারোনি। ঠিক বলেছ, আমি মুভ অন করিনি, কারণ করতে পারিনি। জ্যামিন, আমি ভালোবেসেছি তোমাকে। তুমি অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারো? শান্ত হও মন, তুমি নিজেকে সামলাও। আমি পারছি না আন্টি, আপনিও তো কথা দিয়েছেন আমাকে সাদের বউ বানাবেন। আপনি একটা আপনি একটা ব্যর্থ মা, যে কিনা নিজের ছেলেকে হ্যান্ডেল করতে পারেন না। আমার মনটা ভেঙেছেন আপনারা, আপনাদের আমি কখনো ক্ষমা করব না। মুন দৌড়ে সাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। আরিফা বেগম আগুন চোখে তুবার দিকে দৃষ্টি ফেলতেই তুবা ভয়ে মুষড়ে যায়। সাদ নির্বিকার বসে। আরিফা বেগম আর কথা না বলে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিলেন। শুনুন বলছি, আপনার মা হয়তো অনেক রেগে আছেন, আপনি ওনার কাছে যেয়ে ক্ষমা চাইতে পারেন। সময় দাও, সব ঠিক হয়ে যাবে। মা বিষয়টা মেনে নেবে। আমার জন্য আপনার পরিবারের মনোমালিন্য হলো। এসব তুমি বোঝো না, মানে যেভাবে তুমি তোমার মায়ের হাতের পুতুল ছিলা। আমার মা ছাড়া কেউ ছিল না, দিন শেষে এই ওইটা আমার শেষ আশ্রয়। বাবার মতো সে আমাকে ফেলে চলে যায়নি, তাই। আচ্ছা, যেমনটা ভেবেছিলাম রাতে আর খাবার জুটবে না বাড়িতে, আমার ঘরে চলো, রেস্ট করবা। ওই মেয়েটা কি বলছিল? আপনার ওনার সাথে বিয়ে হওয়ার কথা থাকলে আপনি আমাকে কেন বিয়ে করেছেন? কারণ ওই মেয়েকে আমার পছন্দ নয়, আর আমি কখনো তাকে কথা দেইনি বিয়ে করব। কিন্তু আপনার মা মনে হয় তাকে খুব পছন্দ করেন, আমাকে তো দেখে রেগে চলে গেলেন। সময়টা একটা উত্তপ্ত দুপুর। কলেজ ক্লাস শেষ করে মুন বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। দূরের রাস্তায় ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে সাদ আর তুবা। মেরুন রঙা একটা শাড়ি গায়ে জড়িয়ে আছে, খোপায় বেলি ফুলের মালা ঝুলছে, হাতে ফুচকার প্লেট ভর্তি ফুচকা। সাদ খাবে না, তুবা তাকে জোর করে সাদ খাবে না, তুবা তাকে জোর করছে খাওয়ার জন্য। সাদ পরে আছে নর্মাল একটা শার্ট প্যান্ট, তবুও দুবার পাশে দেখতে তাকে তালগাছ সমান লম্বা। ছোট ছোট চুলগুলো রোদ্দুরে কিছুটা চিকচিক করছে। এমন, এটা তোর হবু বর সাদাপের মতো লাগছে না? হ্যাঁ তাই তো,
কিন্তু ওনার পাশে ওই পিচ্ছি মেয়েটাকে কে রে মন? সাদ ভাইয়া এসেছে বাড়িতে আর আমাদের জানাসি নাই? ভাইয়া নিশ্চিত তোকে নিতে এসেছে এখানে। এই পিচ্ছিটা অন্য কাস্টমার হবে, তাই না? না, ওটা সাদ ভাই। সে তো চাকরিতে আছে দেশের কোনো এক প্রান্তে। আরে কি বলিস, ওই সাদ ভাইয়াই তো মনে হচ্ছে। চল না দেখে আসি, হতে পারে তোকে সারপ্রাইজ দিতে এসেছে। বাদ দে না, চল আজ বাড়ি চলে যাই, কোচিং ক্লাস মিস দিব। কি ব্যাপার বলতো? তোকে কয়েকদিন বেশ মনমরা লাগছে, সব কিছু ঠিক আছে তো? হুম। এমন এবার দেখ, ওইটা সাদ ভাইয়া। দেখ তো, ওই পিচ্ছিটা ভাইয়াকে ফুচকা খাইয়ে দিচ্ছে, কিন্তু সাদ ভাইয়া তো ফুচকা খেতে পছন্দ করে না। আর না তুবা, এবার খেলে নিশ্চিত আমার পেট খারাপ হবে। আরে না না, আর একবার, একটাই দিব। দেখেন একা খেতে মজা নেই, তাহলে আমিও আর খাবো না। থুর, কতদিন পর মন মতো খেতে পারছি, আর আপনি নাকচ করছেন। ওকে, এই লাস্ট, তারপর আমি কিন্তু আর খাবো না। আর তুমিও বেশি খেও না, পরে পেট খারাপ করবে। মোটেই না, নিন হা করুন, আমিই দিচ্ছি। সাদা ভাই ভালো আছেন? স্নেহা আর ইকরা মুনকে জোর করে টেনে নিয়ে এলো ওখানে। মুন নজর নিচু করে রেখেছে। সাদার তার পিচ্ছি বউ, এই রোমান্টিক সিন তার সহ্য হচ্ছে না। কিন্তু ইকরা স্নেহা বুঝতে চাইছে না। মুন তাদের সামনে সত্যও বলতে পারেনি, তাই ওদেরও ব্যাপারটা অজানা। তোমরা এখানে? আপনি জানেন না এটা মুনের কলেজ রুট? আমরা তো এখানেই থাকবো, কিন্তু আমরা জানতাম না আপনারা এমন একটা পিচ্ছি বোন আছে। ঠিক বলেছি ইকরা। ভাইয়া, আপনার বোন এতদিন দেশের বাহিরে থেকেছে নাকি? কখনো দেখিনি আমরা। তোমাদের ভুল হচ্ছে, ও আমার। এই, তোরা চল তো এখান থেকে প্লিজ, আমার কিন্তু ভালো লাগছে না। কি ব্যাপার মন, তুই তো সবসময় সাদাবার সাথে খুশি থাকিস, আজ এমন ব্রেকআপের বিহেভ করছিস কেন বলতো? আপনি ওই আপুটা না, সেদিন বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন? হ্যাঁ তো, এখন কি আমার ফ্রেন্ডের সামনে সিন ক্রিয়েট করতে চাইছো? দেখতে তো পিচ্ছি, কিন্তু তুমি আচ্ছা ফজিল একটা মেয়ে। মন, মুখ সামলে কথা বলো। এখানে আমরা তোমাদের ডাকিনি, বরং তুমি তোমার ফ্রেন্ডদের ডেকে এনে আমাদের ইনসাল্ট করছো। ফার্দার আমি এমন ব্যবহার সহ্য করব না। স্যার, তুমি এমনটা বলতে পারছো? কেস কি মন? তোদের জন্যই আমাকে এখন এমন অপমান সহ্য করতে হচ্ছে। বারবার বলেছি না এখানে আসবো না। বাট তোদের মতো জামরা হচ্ছে আমরা তো জানতাম না, আমরা তো তোর ভালোর জন্যই। দয়া করে আমার ভালো আর কারো চিন্তা করার প্রয়োজন নেই, আমি গেলাম। মুন রেগে ওখান থেকে চলে গেল। ইকরা আর স্নেহা অবাক হয়ে সেদিকে চেয়ে আছে। তুবাও পরিস্থিতির জন্য ফুচকার প্লেট রেখে দিল, আর খেতে ইচ্ছে করছে না বলে। ইকরা স্নেহাকে পেছন থেকে ডাক দিল। তোমরা দুজন দাঁড়াও। সরি, আমরা জানতাম না আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে। আমরা তো জানি আপনাদের বিয়ের কথা চলছে। মন তোমাদের কি বলেছে না বলেছে আমি জানি না, তবে আমি তোমাদের ক্লিয়ার করে বলছি, মুনের সাথে আমার কোনো সম্পর্ক কখনো ছিল না। আর এই যাকে পিচ্ছি বলছো, সে আমার বিবাহিত বউ। হুট, আপনি বিয়ে করেছেন তাই এই মেয়েকে? হ্যাঁ, এই মেয়েকেই করেছি। ওর একটা সুন্দর নাম আছে, তুবা। সরি। স্নেহা ইকরা ওখান থেকে চলে যায়। সেদিকে আর মন দেয় না, সরাসরি তুবার হাত ধরে। তুবা চমকে যায়, সাথে লজ্জায় গুটিয়ে পড়ে। হাত ছাড়ুন, আশেপাশে সবাই দেখছে আমাদের। তো যাই হোক, এসবে মন না দিয়ে ফুচকার প্লেট ক্লিয়ার করো। যে পরিবেশ হলো তাতে কি আর খাওয়ার ইচ্ছে থাকে? ধীরে ধীরে কি বলছো? কিছুই তো শুনতে পাই না। আর খাবো না, চলুন বাসায় ফিরে যাই। সেই সকালে বেরিয়েছি, এখন দুপুর। মা কি বলবে? কিছুই বলবে না, তুমি এটা ফিনিশ করো, আমি আছি তো। ওরা দুজন শপিং করে বেরিয়ে বাড়িতে ফিরল 3টে বেজে। আরিফা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে টিভিতে সংবাদ দেখছেন। ছেলে পুত্রবধূকে ফিরতে দেখে উনি মুখ কালো করে বললেন, এবাড়ির বউ হয়েছে দেখে যাচ্ছে, তাই করবে নাকি? এবাড়ির বউয়েরা কখনো এভাবে হাট বাজারে ঘুরোঘুরি করে না। মা, দুপুরে খেয়েছো? দেখো, তোমার পছন্দের হালিম নিয়ে এসেছি। আমি খেয়ে নিয়েছি,
এখন এসব খাবো না। আপনাকে আগেই বলেছিলাম আমি শপিংয়ে যাব। দেখলেন তো, মা আরও রেগে চলে গেলেন ঘরে। তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি মায়ের ঘর থেকে আসছি। তুবা আর কথা বাড়ালো না, চুপচাপ শপিংয়ের প্যাকেট নিজেদের রুমে নিয়ে রেখে দেয়। রাত তখন লম্বা নিঃশ্বাস ফেলে আরিফা বেগমের ঘরে এলেন। আরিফা বেগম সবে এসে বিছানায় গা এলিয়ে দিলেন। ছেলে বউ ফিরছে না দেখে টেনশনে উনি এতক্ষণ ঘুমোতে পারেননি। এখন একটা ভাত ঘুম দেবেন ভেবেছেন। ছেলেকে আসতে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। সাদ এসে মায়ের পায়ের কাছটাই বসে। মা, তুমি তো কখনো আমার এমন মা ছিলে না, সব সময় আমার ভালো চাইতে, আমার খুশিতে তোমার খুশি দেখতাম। তাহলে জীবনে বিয়ের মতো একটা মূল্যবান সিদ্ধান্ত আমি কিভাবে হেলাফেলা করি? ছেলেমেয়েরা বড় হয়ে গেলে নিজেরা সিদ্ধান্ত নিতে শিখে যায়, তখন আর মা বাবা লাগে না। আমি ভুল করেছি, তোমাকে না জানিয়ে বড় ভুল করেছি, কিন্তু জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তুবা মেয়েটাকে আপন করতে না পারো, কিন্তু ওকে কষ্ট দিয়ে কথা বলো না প্লিজ। মেয়েটা একটা কষ্টের জীবন পিছে ফেলে এসেছে, আমি চাই না এখনো সে কষ্ট পাক। দুদিনের বউয়ের কষ্ট চোখে পড়ছে খুব। 2 দিন না মা, যে কোনো মানুষের কষ্ট চোখে পড়তে একটা মুহূর্তই যথেষ্ট। যেমন আমি এটাও দেখি তুমি খুব কষ্ট পাচ্ছ আমার এমন সিদ্ধান্তে। মন মেটার কষ্ট চোখে পড়েনি, কত ভালোবাসি সে তোকে, আর তুই ওর মনটাই ভেঙে দিয়েছিস, আমাকে অপরাধী বানিয়েছিস। আমি মনকে ভালোবাসি না মা, জোর করে ওকে বিয়ে করলে আমরা কেউ খুশি হতে পারতাম না, বরং এখন কিছুদিন কষ্ট পাবে, কিন্তু বিয়ের পর সম্পর্ক ঠিক না হলে ওর পুরো জীবনটাই কষ্টে ভরে যেত। হ্যাঁ, তোর কাছে তো সব কথারই ব্যাখ্যা রেডি করাই আছে। রাগ করছো কেন মা? বোঝার চেষ্টা করো প্লিজ। আমি এখন ঘুমাবো, তুই এখন এখান থেকে যা। সাদ বুঝলো তার মায়ের রাগ এখনো কমছে না, বোঝালে কাজ হবে না। সে চুপচাপ বেরিয়ে আসে। নিজের রুমে পা রাখতেই থমকে যায়। তুবা তখন গোসল করে সবেই বেরিয়েছে, একটা ওড়না পেঁচিয়ে। শরীরে আর কোনো কাপড় নেই, হাঁটু সমান, পা দৃশ্যমান। ছেড়ে রাখা ভেজা চুলের পানিতে অনেকটাই ভিজে আছে ওড়নাটা, সে কারণে শরীরের প্রতিটা খাত যেন স্পষ্টভাবে উকি দিচ্ছে ভেজা ওড়নার থেকে। তুবা নতুন কেনা ড্রেসগুলোর থেকে কোনটা পরবে ভেবে পাচ্ছে না। হঠাৎ সাদকে আসতে দেখে সেও চমকে যায়। সাদ ধীরে পা বাড়ায় সামনে। আপনি আপনি কেন এসেছেন? মায়ের সাথে কথা বলা শেষ? প্রশ্ন তো আমারও আছে, তুমি এভাবে এখানে কি করছো? আমি আসলে কিছু করছি না। তুবা দৌড় দিতে নেয় ওয়াশরুমে। তত সময়ে সাদ এসে হাতটা ধরে টান দেয়। তুবা এসে সাদের বুকে আছড়ে পড়ে। পিচ্চি তুবা মাথা উঁচু করে সাদের ফেসটা দেখার সাহস পায় না, লজ্জায় গুটিয়ে যায়। কিন্তু সাদ অস্থির, এক হাতে তুবার কোমর পেঁচিয়ে উঁচু করে ধরে। কি করছেন? ছেড়ে দিন। তুমি ইচ্ছা করে এমনভাবে নিজেকে আমার সামনে প্রেজেন্ট করেছো, আমি কি ছেড়ে দিতে পারি? দেখুন, উল্টাপাল্টা বলবেন না। আপনি তো মায়ের ঘরে গেলে আসতে দেরি করেন, আমি তাই ড্রেস নিতে। তত সময় সাদ নিজের মুখটা গুজে দেয় তুবার ভেজা কাঁধে। তুবা জমে যায়, কথাও যেন তার আর বের হতে চায় না। শুষ্ক নিঃশ্বাসে তুবার কাঁপুনি ধরে শরীরে। সাদ চোখ বন্ধ করে তুবার শরীরে সুবাসে মজেছে। তুবা কাঁপাকাঁপিতে কথা টেনে বলে, ছেড়ে দিন, আমার কেমন জানি লাগছে। তুমি প্লিজ কাঁপাকাঁপিটা বন্ধ করো। এভাবে আমার সামনে এসে মাতাল করবে আর ছেড়ে দিতে বললে দিব? কি সব বলছেন? আমি যা করছি অনুভব করো, আর আমাকেও করতে দাও। তুবার বুক ধুকপুক বেড়ে যায়। সাদের থেকে একটু ছাড়া পেতে হাঁসফাঁস করে ওঠে। সাদ ছেড়ে দেওয়ার বদলে ভালোবাসার স্পর্শ বাড়ায়। তুবা ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। সাদ থমকে যায়, তুবার মুখের দিকে অবাক হয়ে তাকায়। তুমি কাঁদছো কেন? তো কি করব, আপনি ছাড়ছেন না, বরং আমার দম বন্ধ হয়ে আসছে, সুরসুরি লাগছে। হোয়াট? সাদ ঠাস করে তুবাকে ছেড়ে দেয়। তুবা ফ্লোরে পড়ে, আরো জোরে কান্না করে দেয়। সাদার সেদিকে নজর দেয় না, তার নিজেকে পাগল পাগল লাগে। ওয়াশরুমে যেতে যেতে বলে ওঠে, ফার্দার তোমাকে যেন ওয়াশরুমের বাহিরে কাপড় চেঞ্জ করতে না দেখি।
রুমের ডোর লক ছাড়া এসব দেখলে তোমার খবর আছে। অদ্ভুত, আমি কি করেছি? আমি কি জানতাম উনি এখন আসবে? উনি তো মায়ের কাছে গেলে ঘন্টা পেরোনোর পর আসে। থুর, কে বলেছে আমাকে উঁচু করে ধরতে? এখন ছেড়ে দিয়ে আমার পায়ে ব্যথা লেগেছে। দুষ্টু লোক, আপনার কপালে বউ জুটবে না। অন্ধকার একটা ঘরের মেঝেতে পড়ে আছে মুন। সাদা টাইলস এ লাল রক্ত গড়িয়ে যেতে যেতে দরজা ছুঁয়েছে। অনেকক্ষণ থেকে মুনের বাবা ডেকে চলেছে তাকে, কিন্তু কোনো সাড়া নেই মেয়ের। সেই যে কলেজ থেকে ফিরে দরজা আটকেছে, আর খবর নেই। হঠাৎ রক্ত দেখে চমকে যান মনিরা বেগম। মুনের আব্বু, দরজা ভাঙো, আমার মেয়ের ঘর থেকে রক্ত দেখা যাচ্ছে কেন? মারে, দরজাটা খুলে দে মা। দেখি শাবল আনো দৌড়ে। দরজা ভাঙার পর মুনের দেহ পড়ে থাকতে দেখে বাবা মায়ের কলিজা শুকিয়ে যায়। হাত কেটেছে মুন, রক্ত বেরিয়েছে অনেক, পালস পাওয়া যায় না। মেয়ের নিথর দেহ তুলে দৌড়ালেন মমিন খান। পা যেন আজ ভারী হয়ে পাথর ঠেকছে। মুনের মায়ের চিৎকারে পাশের বাড়ি থেকে আরিফা বেগম দৌড়ে এসেছেন। কি হয়েছে মনের মা, চিৎকার করছো কেন? আপা, আমার সব শেষ হয়ে গেছে আপা। আমার মেয়ে আপা কেন এমন করলো? কিছুই তো বুঝি না তোমার কথা, বুঝাইয়া বলো। কান্না করো না, বলো আমাকে। মা, কি হয়েছে? আন্টি, আপনি এমন চিৎকার করছেন কেন? আমার মেয়ে হাত কেটেছে, ওর বাবা হসপিটালে দৌড়াছে। আমার মেয়ে আপা, আমার মেয়ে। মনিরা বেগম কান্না করতে করতে বেহুশ। তুবাও এসেছে সাদের সাথে। সাদ ফোন করে কল করতে করতে বেরোলো। তুবার আরিফা বেগম মনিরা বেগমের দেখভাল করছে। সময় গড়িয়েছে ঘন্টা 2। সাদ নিজের মায়ের কাছে কল দিয়ে জানালো হসপিটালের খবর। মমিন খান বসে আছেন চেয়ারে। কেবিনে মুনের চিকিৎসাও চলছে তখনও। এই যাত্রায় বেঁচে গেলেও মেয়েটার ব্লাডসের কারণে অনেক অসুস্থ, সেন্সলেস। সাদ হসপিটালের ফর্মালিটি পূরণ করছে। একটু পর মনিরা বেগমের সাথে আরিফা বেগম উপস্থিত হলেন। কি অবস্থা এখন মনের? ডাক্তারের অবজারভেশনে আছে, কন্ডিশন ভালো না। মেয়েটা এমন একটা বোকার মতো স্টেপ নিবে। সবটা তোর জন্যই হয়েছে। মেয়েটা তোকে অনেক ভালোবাসে, এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। মা প্লিজ, আমাকে ব্লেম করা বাদ দাও। আর কিসের সুযোগের কথা বলছো? আই এম ম্যারিড নাও। আপা, আপনারা কাজটা ঠিক করেন নাই। আমার একমাত্র মেয়ের জীবনটা এভাবে নষ্ট না করলেও পারতেন। ভাই, আমি তো চেয়েছিলাম মন আমার বাড়ির বউই হয়ে আসবে, কিন্তু যা হয়েছে আমার আর কিছু বলার বাকি নাই। আমার মেয়ের জীবনটা শেষ করে এখন আর আপনাদের সহানুভূতি আমাদের চাই না। যা করার তা তো করেই ফেলেছেন। আমাকে ভুল বুঝো না। ছেলে যদি আমাকে না জানিয়ে এমন কাজ করে, আমি কিভাবে কি করব বলো? ওই বউকে তাড়িয়ে দেন, আমার মেয়েকে বিয়ে করতে বলেন। পারবেন এটা করতে? আন্টি, অনৈতিক চাওয়া আমার মায়ের কাছে রাখবেন না। আমি কখনো এমন করব না। আপনারা দয়া করে এখান থেকে চলে যান। আমার মেয়েটা আপনাদের এখানে দেখলে আরো কষ্ট পাবে। বাড়িতে তুবা একলা বসে আছে। হঠাৎ তার কাছে থাকা ফোনটা বেজে ওঠে। সে মনে করেছে সাদ ফোন দিয়েছে, কিন্তু না, ফোনটা এসেছে তার গ্রাম থেকে। মা, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ওখানে সবাই তোর সাথে ভালো ব্যবহার করে? হ্যাঁ, সবাই খুব ভালোবাসে আমাকে মা। তোমার কথা মনে পড়ে, তুমি আসবা আমার কাছে? দেখো মেয়ের কথা, দেখিস সবে কয়েকদিন, এত দ্রুত মন খারাপ করলে হয়? আচ্ছা, আমি কয়েকদিন পর আসবো। সব হয়েছে এই মেয়ের জন্য। আজ আমাকে অন্যেরা কথা শোনাতে পারছে। যারা কখনো আমার সামনে উঁচু গলায় কথা বলে না, তারা আজ আমাকে অপমান করেছে। কেন করেছে? সব এই মেয়ের জন্য। কে চেঁচামেচি করছে তুবা? তোমাকে পরে কল দিব মা, আমি রাখছি। মা, তুমি হাইপার হয়ে যাচ্ছ। চুপ কর তুই। কত কষ্ট করেছি তোকে বড় করতে, চেয়ে পড়ালেখা করিয়েছি, চাকরি দিয়েছি, আর এখন মায়ের কথার কোনো দাম নাই। বউ সব হয়ে গেছে। আপনারা কখন ফিরছেন? ওই আপুটার এখন কি অবস্থা? মরে নাই মেয়েটা, শুনে নিশ্চয়ই খুশি হওনি। চেয়েছিলে তো মরে যাক। পরের মেয়ের মন ভেঙেছ, শাস্তি তুমিও একদিন পাবা। মা, তুমি জানো রেগে গেলে তোমার মাথা ঠিক থাকে না। চুপ করো প্লিজ। বারবার তুবাকে ট্যাগ করা বন্ধ করো।
2 দিনের বইয়ের সাপোর্ট নিচ্ছ না? যখন টাকা পয়সা নিয়ে চলে যাবে তখন মায়ের কথাই বুঝবে। আরিফা বকতে বকতে নিজের ঘরে চলে গেল। তুবা কান্না করে দিয়েছে। এসব আমার আর ভালো লাগে না। প্রতিনিয়ত মা আমাকে এমনভাবে কথা দ্বারা আক্রমণ করে। আমার মনে হয় এই বিয়েটা করে চরম ভুল করেছি। তুমি আবার কান্না করছো কেন? দেখছো না মা রেগে আছে, বরং আমারই রাগ হচ্ছে। এখন আপনারও রাগ হচ্ছে? দেখেছেন, বলেছি না আমাকে মায়ের কাছে দিয়ে আসেন, আমি আপনাদের মাঝে আর ঝামেলা করতে চাই না। এই মেয়ে, বারবার চলে যাওয়ার কথা বলো কেন? আমি বলেছি আমি তোমার উপর রাগ করছি? আমি তো জাস্ট বলতে চাইছি মনের উপর রাগ হচ্ছে। মেয়েটা এসব করে কি বোঝাতে চাইছে? দিন শেষে সবাই আমার উপর অসন্তুষ্ট। আমাকে আপনি দিয়ে আসুন মায়ের বাড়িতে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না? সময় এখন বোঝাতে হবে তুমি আসলে কে। আরে আরে, এমন হুট করে কোলে তুলে নিয়েছেন কেন? দেখেন মা আছে বাসায়, হচ্ছেটা কি? ছেড়ে দিন বলছি। তুবার কথা কানে তুলল না সাদ। সোজা নিজের ঘরে এসে দরজা লক করে তুবাকে আলতো করে ছুঁয়ে দিল বিছানায়। সকাল সকাল সাদের ঘরের দরজায় কড়া পড়েছে। এমনটা কখনো হয় না। সাদ চোখ মেলে, তুবা তখন সাদের বুকের কাছে মুখ গুজে ঘুম। আলতো হাতে তাকে সরিয়ে দেয় সাদ। উঠে আসে, দরজা খুলে দেয়। বেলা হয়েছে, সে খবর আছে? এমন অনিয়ম জীবনযাপন কবে থেকে শুরু করেছিস? কখনো তোকে ভোর 6টার পর বিছানায় দেখিনি আগে। মানে কিছু বলবে? হ্যাঁ, মুনরা সবাই রাতে হসপিটালেই আছে, এখনো বাড়ি ফেরেনি। তাই আমি রান্না করেছি, ওদের খাবারটা দিয়ে আয়। মা, গতদিন না ওরা বললো ওদের সাথে আর সম্পর্ক না রাখতে? তুমি সেদে সেদে কেন? প্রতিবেশী ওরা, বিপদে আপদে সব সময় পাশে পেয়েছি। আজ ওদের বিপদে সব ছেড়ে দিব? যেখানে বিপদটা আমাদের জন্যই হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি গুছিয়ে ফেলো খাবার। বেশি লেট করিস না। মেয়েটার এখন কি অবস্থা কে জানে। আরিফা ফিরে গেলেন কিচেনে। সাদ রুমে এসে শাওয়ার নিয়ে তৈরি হয়ে নেয়। তুবার কাছে এসে কপালে আলতো চুমু দিয়ে ডাক দেয়। তুবা মৃদু চোখ খোলে। সাদের কাছে ব্যাপারটা ভীষণ আদুরে মনে হয়। কি হয়েছে? এত সকালে ডাকছেন কেন? আমি বেরোচ্ছি, উঠে ফ্রেশ হয়ে নাও। কোথায় যাচ্ছেন? হসপিটালে, মা খাবার পাঠাবেন। ও ঠিক আছে, সাবধানে যাবেন। ওকে পিচ্ছি, সাইড টেবিলে ওষুধ রেখেছি, খেয়ে নিও, না হলে তোমার অনেক কষ্ট হবে সারাদিন। আই এম সরি। নির্লজ্জের মতো কাজ করে এখন সরি বলা হচ্ছে? আমি অ্যাকসেপ্ট করব না। ওকে তাহলে হসপিটাল থেকে ফিরে ভালো মতো ক্ষমা চাইব। বি রেডি। বজ্জাত লোক। সাদ হসপিটালে পৌঁছাতেই মমিন খান এগিয়ে আসেন। সাদকে দেখে উনি বেশ একটা খুশি হননি, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কেন এসেছেন আবার? আমার মেয়েটা মরে গেছে কিনা খোঁজ নিতে? আঙ্কেল, মা আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। তোমার মাকে বলে দিও আমাদের এই খাবারের প্রয়োজন নেই। কে এসেছে মুনের আব্বু? কার সাথে কথা বলছো? ও তুমি এখানে কেন? আন্টি, আপনাদের মানসিক অবস্থা বিবেচনা করে আমি চুপ আছি। মা আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। আপনারা যেহেতু এটা রিসিভ করবেন না, ইটস ওকে, আমি চলে যাচ্ছি। আরে বাবা, কে বলেছে আমরা খাবার খাবো না? তুমি কেবিনে আসো। গতদিনের ব্যবহারের জন্য তোমার মাকে সরি জানিও। মনিরা, তুমি সব ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি, বরং এতে ওদের কি দোষ বলো? আচ্ছা, কথা পরে বলা যাবে। আসো বাবা, মুন্নির সাথে একটু দেখা করে যাবে। না আন্টি, থাক, পরে দেখা করব, আমি আসছি। সাদ খাবার দিয়ে চলে যায়। মমিন খান নিজের স্ত্রীর দিকে তাকালেন। মনিরার চোখে বুদ্ধির ছায়া দেখলেন। মনিরা, কি ভাবছো বলো তো? আরিফা আপা কল দিছিলেন, উনি ক্ষমা চাইলেন, সাথে জানালেন যে করেই হোক উনি মুনকে পুত্রবধূ বানাবেন। এটা কিভাবে সম্ভব? তাছাড়া ওদের জন্য আমার মেয়ের আজ এই অবস্থা। ওখানে কিছুতেই আমার মেয়ের বিয়ে দিব না। তুমি বেশি বুঝো না, মেয়ে আমার ওই বাড়িতেই সুখী হবে। না হলে আবার কখন এমন পাগলামি করবে, সেবার হয়তো মেয়েকে আর ফিরে পাবো না। তার থেকে তো এটাই ভালো, তাই না? কিন্তু এতে যদি হিতে বিপরীত হয়? কিছু হবে না। আপা জানিয়েছে সাদের বউয়ের কোনো বংশ পরিচয় নাই। ওই মেয়েকে তাড়িয়ে দিবে সাদের জীবন থেকে, তারপর আমাদের মুনকে বউ বানিয়ে নেবে। কিন্তু এটা কি ঠিক হবে?
আর সাদ কখনো এটা মেনে নিবে? সেনাবাহিনীর ছেলে, এত সহজে সবটা সম্ভব হবে না। যদি সম্ভব না হয় তখন বিকল্প ভাবা যাবে। এখন চলো তো। রাত অনেকদিন পর চাকরি থেকে ছুটি নিয়ে এসেছে বন্ধুদের সাথে দেখা করার জন্য। রাত অনেকদিন পর চাকরি থেকে ছুটি নিয়ে এসেছে বন্ধুদের সাথে দেখা করার সময় পায়নি সে। হসপিটাল থেকে বেরিয়ে যাবে ওদিকে একবার, কিন্তু হসপিটাল থেকে বেরোতেই দেখা হয়ে যায় ইকরা আর স্নেহার সাথে। ওরা হসপিটালে আসছিল মুনের সাথে দেখা করবে ভেবে। সাদকে দেখে রেগে যায় ইকরা। সাদাব ভাই, এবার আপনি খুশি আছেন তো? তোমরা মনের বান্ধবী না? এত দ্রুত ভুলে গেছেন? এই আপনার জন্যই আজ মন এত বড় একটা স্টেপ নিল। বিয়ে করেছেন ভালো কথা, কিন্তু বউকে নিয়ে আমাদের কলেজের সামনে এসে ফুচকা খাওয়ার রং টং না করলে আপনার হচ্ছিল না? আরে কি বলিস, সাদ ভাই তো পিচ্ছি বউ নিয়ে সবাইকে একটু শো আপ করছিল। কি সাদ ভাই, তাই না? স্টপ ব্লেমিং মি। তোমরা মেয়েরা, এজন্য আমি কড়া হাতে জবাব দিচ্ছি না। মানে এটা নয় যাচ্ছে তাই বলবে। ফার্স্ট অফ অল, আমি তোমাদের বান্ধবীকে অনেকবার রিজেক্ট করেছি, তারপরেও সে ইচ্ছা করে এত কাহিনী করছে। আর আমার পিচ্ছি বউ বা সামথিং কিছু বলে অপমান করলে একটাকে থাপড়ে গাল লাল করে দিব। আমার লাইফে আমি কি করব না করব তোমাদের অনুমতি নিয়ে করতে হবে। এইদিকে আপনাদের এভাবে দেখে মন সহ্য করতে পারেনি, তাই এত বড় স্টেপ নিল। বেশ, তো তাতে আমাদের কিছু কি হয়েছে? যার যার লাইফ তার তার খুশি, সে কি করবে না করবে। দেখেছিস কেমন শক্ত করে কথা বলে চলে গেল? দেখেছিস কেমন করে শক্ত করে বলে চলে গেল? এরই নাম ছেলে মানুষ। যাকে ভালোবাসে না তার মৃত্যুতেও তার কিচ্ছু যায় আসে না। মন শুধু শুধু নিজের লাইফ রিস্ক নিল। লোকটা সেই প্রথম থেকে মনকে সহ্য করতে পারে না, কিন্তু মন বুঝতে চাইতো না। দেখতে হিরোদের মতো, কি হলো, মন নিজেকে আটকে রাখতে পারে না। আচ্ছা চল দেখা করে আসি মেয়েটার সাথে। রাত বন্ধুদের আড্ডায় বসেছে। অনেকদিন পর সবার সাথে দেখা, চায়ের কাপের সাথে মুখরোচক গল্প। ইনান বারবার কল করছে, সাত সাইডে এসে পিক করলো। তোকে কত সময় থেকে কল দিচ্ছি, মেসেজ চেক করেছিস? না, কি ব্যাপার? তোর ছুটি ক্যান্সেল, সামনের দিন থেকে জয়েন করতে হবে। টাস্ক এসেছে, তোকে ছাড়া পসিবল না। আমি পারবো না। আমাকে কি শান্তিতে একটু বউয়ের সেবা যত্ন নিতে দিবি না? আচ্ছা, 9 দিনে এখনো সেবা যত্ন নেওয়া হয়নি। যা সেবা নেওয়ার পরের বার নিবি। ওয়েলকাম ব্যাক। হুর, হেড অফিসে জানিয়ে দে আমি গুরুতর অসুস্থ, আসার কোনো ব্যবস্থা নাই। এয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিছি। তোদের জন্য মরেও শান্তি নাই। ফোন রাখ। আরে স্যার, শুনেন। তুমি কোথায় ছিলা? কি খবর? স্যার, হানিমুনে কোথায় গিয়েছিলেন? তোমার শ্বশুর বাড়ি। ফোন রাখো। সাত ফোন কেটে দেয়। নাজমুন ইনান হেসে ফেলে। সাত আড্ডায় মনোনিবেশ করে। তুবা তখন সুন্দর করে সাজুগুজু করে কিচেনে এসেছে নাস্তা তৈরি করবে ভেবে। আরিফা বেগম ডাক দিলেন। কিছু বলবে আম্মা? আমি তোমার আম্মা না। আমি জানি আমার উপর রাগ থেকে আপনি এমন বলছেন, কিন্তু আমি আপনাকে আম্মাই ডাকবো। কথা বেশি না বলে এইগুলো রাখো। এতগুলো টাকার বান্ডিল আম্মা, আপনি আমাকে এসব কেন দিচ্ছেন? আর আমার কোনো টাকা লাগবে না। আমি তোমার মায়েরে খবর দিয়েছি, চুপচাপ আমার ছেলের জীবন থেকে বহু দূরে চলে যাও। আমাকে টাকা দিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন না আম্মা। আমি আপনার ছেলের বউ, কোনো প্রেমিকা নই। দেখতে পিচ্ছি হলো, কথাই পটু আছো দেখছি। তুমি এ বাড়ি থেকে অবশ্যই যাবে, আর না গেলে কি করতে হয় তাও আমার জানা আছে। আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন, আপনার ছেলে জানলে আপনার উপর তার যে ভালোবাসা সম্মান সেটি থাকবে। আমার ছেলেকে কতটুকু চেনো? আম্মা, আমাকে আপনি মেনে নিতে না পারলে নাই, কিন্তু উনি না বললে আমি ওনাকে ছেড়ে যাব না। আমার সেই ছেলের কসম, তুমি যদি ওর জীবন থেকে চলে না যাও আমি আত্মহত্যা করব। কারণ যে বউকে আমি পছন্দ করি না তাকে নিয়ে আমার সামনে আমার ছেলে সংসার করবে, এটা আমি বেঁচে থেকে দেখতে পারবো না। আম্মা, আপনি এতটা নিষ্ঠুর হবেন না।
আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আপনি আপনার কথা ফিরিয়ে নিন। তোমার মা এসে গেছে হয়তো, চুপচাপ চলে যাও, আর আমার ছেলের জীবনে ফিরবে না। বিনিময়ে এই টাকাগুলো নিয়ে যাও, সময় মতো আমার ছেলে ঠিক আবার আমার কথাই শুনবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে আমার সাথে আপনি যা করছেন একদিন আপনি বুঝবেন। আমি আসলে আপনার রাগে ধ্বংস হওয়া এক মেয়ে, আপনার শত্রু নই। আড্ডা শেষ। সাত বাড়ি ফিরে নিজের ঘরে এসে উকি দেয়, কিন্তু তুবাকে দেখতে পায় না। তারপর ভাবে কিচেনে, কিন্তু পুরো বাড়ি সে খুঁজে ফেলে, তুবা কোথাও নাই। সাদের একটু চিন্তা হয়, সে মায়ের ঘরে আসে। কিছু বলবি? বলছি তোমার বৌমাকে দেখছি না, কোথাও বেরিয়েছে? ও, তোকে বলতে ভুলে গেছি, সে তার মায়ের সঙ্গে চলে গেছে। আজ তার মা নিতে এসেছিল। মায়ের সঙ্গে চলে গেছে মানে? আমাকে না জানিয়ে? আর তুমি যেতে দিয়েছো কেন? তোর বউ আমার কোনো কথা শোনে? আমি অনেকবার যেতে নিষেধ করেছি, বাট সে শোনেনি। বলল এখানে সে অনেক অপমান অপদস্থ হয়েছে, তাই এই বাড়িতে আর থাকবে না। অসম্ভব, এটা হতেই পারে না। জানি তো, বিশ্বাস করবি না। ওই বউ তোরে ফাঁদে ফেলেছে, আমি তো আগেই বলেছি। ওই মেয়ে তোর যোগ্য না। মা, আমি আর কিছু শুনতে চাই না। সপ্তাহ পর হসপিটাল থেকে ছুটি পেল মুন। তবে কারোর সাথে এখন সে তেমন একটা কথা বলে না। অল টাইম বসে বসে কল্পনায় তার সাতকে নিয়ে ভাবনা। তার উপর তার মায়ের থেকে জেনেছে সাতকেই তার জামাই করবে, যেভাবেই হোক। এতে সে বেশ নীরব হয়ে আছে। অন্যদিকে সাত ডিউটিতে মন বসাতে পারছে না, কারণ তার পিচ্চি বউটা হুট করে ভিন্ন ব্যবহার করছে। সে আজও ছুটে এসেছে তুবার বাড়িটায়, অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কতগুলো দিন হয়ে গেছে তুবা তাকে বারবার না দেখা করেই ফিরিয়ে দিয়েছে। কখন এসেছো? তোমাকে না বলেছি আমার মেয়ে আর তোমার সাথে যাবে না? শুধু শুধু এসে দাঁড়িয়ে থাকবে না উঠোনে। আপনারা আমার সাথে এমন কেন করছেন? আমি তুবার সাথে কথা বলতে চাই। তুবাকে ডাক দিন। ও তোমার সাথে কথা বলবে না। এখানে আমি কি বলবো? সেনাবাহিনীতে চাকরি করো শুনে আমি তোমাদের বিয়েতে আর দ্বিমত করিনি, কিন্তু অবশেষে আমার মেয়েটার কপাল পোড়া। সংসার শুরুর আগেই ভেঙে গেল। মা, আপনার মেয়ে হঠাৎ এমন করছে, প্লিজ বলুন আমার সাথে কথা বলতে। আমি সব সমস্যা দূর করে দিব, কিন্তু এভাবে লুকিয়ে থাকলে আমি কিভাবে বুঝবো সমস্যা কি? সেদিন তোমার মা যা করেছে আমার মেয়েটা আর কি বা বলবে? আমার মা কি করেছে? মা, তোমাকে বলেছি এই লোকের সাথে তোমার কোনো কথা বলার প্রয়োজন নাই। আর যদি আমি তোমার বোঝা হয়ে যাই তাহলে বলো, অন্য কোথাও চলে যাব। দেখেছো, যে মেয়ে আমার সামনে গলা উঁচু করে কথা বলতো না, সে আমাকে থ্রেট দেয়। তুবা, কেমন আছো পিচ্চিটা? সাত দৌড়ে তুবাকে জড়িয়ে ধরল। মাহমুদা বেগম একা মনে বকতে বকতে নিজের কাজে চলে গেলেন। তুবা বেশ রাগ নিয়ে সাতকে দূরে সরাতে চেয়েও পারছে না। সাত খুব শক্ত করে বুকের সাথে জড়িয়ে আছে। চাইলেই সে জোর করে এই মেয়েটাকে নিয়ে যেতে পারত, কিন্তু সে চাইছে সমস্যাটা উপড়ে ফেলতে। তাই তো সে দিনের পর দিন অপেক্ষা করছিল পিচ্চিটার রাগ কমানোর জন্য। তুবাও সাতকে পেয়ে প্রথম রাগ দেখালেও পরে জড়িয়ে কান্না করে। আরিফা বেগমের কথা মনে পড়তেই সে দূরে ছিটকে যায়। পিচ্চিটা আমাকে অনেক কষ্ট দিয়েছো এই কিছুদিন, আমি কিন্তু আর টলারেট করব না। তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিন। তুবা, তুমি এটা বলার সাহস কোথায় পেয়েছো? বারে, খারাপ কি বললাম? যেহেতু আমরা আর সম্পর্ক কন্টিনিউ করব না, তাহলে এই সমস্যা ধরে রাখার মানে কি? অনেক বড় হয়ে গেছো না? কি সমস্যা কি তোমার? আমার ধৈর্যের পরীক্ষা নিও না কিন্তু। আমি কারো পরীক্ষা নিচ্ছি না, আর আপনিও এখন কোনো স্কুলের ছাত্র নন। আমি সব সত্যিই বলছি। আমি প্রপার কারণ জানতে চাই। আপনার পরিবার আমাকে মেনে নেয়নি, এটা কি কারণ নয়? বলেছি তোমা, কিছুদিন পর ঠিক মেনে নিবে। তাছাড়া তোমার যদি এখন আমাদের বাসায় থাকতে অসুবিধা হয়, তুমি এখানেই থাকো। বাট আমার সাথে খারাপ ব্যবহার করছো কেন? আমি আপনাকে পছন্দ করি না। দেখেন না হুট করে কেমন জোর করে বিয়ে করলেন। তারপর আপনি বয়সও আমার চেয়ে অনেক বড়, আর আপনার বাড়িতে নিয়েও আপনার মায়ের বেশ অপমান আমাকে সহ্য করতে হয়েছে। আমি তাই এসব থেকে মুক্তি চাই। সাত নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। শক্ত করে তুবার গাল চেপে ধরে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে তুবার, তবুও নীরব থাকে। সাত কিছু বলতে নেবে তুবা হঠাৎ ঢলে পড়ে। সাত ধরে ফেলে তুবাকে। কয়েকবার ডাক দিলেও কোনো সাড়া নেই।
চিন্তায় সাত তুবাকে কোলে তুলে দৌড়ে যায় হসপিটালের দিকে। আরে রিল্যাক্স, এত হাইপার হলে হবে? তুই তো এমন ডেসপারেট ছিলি না। কি হয়েছে তোর আজকাল? জানি না কিছুই। ওই মেয়েটা আমাকে জাস্ট পাগল বানিয়ে ফেলছে। দেখো না, রাগে সামান্য চট দিয়েছিলাম, আর এখন বেহুশ হওয়ার নাটক করে যাচ্ছে। কেন ও উঠছে না এখনো? অনেক বেশি লেগেছে বোধহয়। নিজেই তো সব বলে যাচ্ছিস। ডাক্তার চেক আপ করেছে তো, তাদের একটু সময় দে। এত সময় লাগছে কেন বলো তো? পিচিটা আমার ঘুম হারাম করে নিজে দিব্যি ঘুমাচ্ছে। ইমন সাহেব, আপনার রোগীর চেক আপ শেষ, আপনারা আমার কেবিনে আসেন। সাত দ্রুত পায়ে সেদিকে এগোলো। ডাক্তার এসে নিজের চেয়ারে বসেছে। সাত প্রশ্ন শুরু করে দিল। ডাক্তার মুচকি হাসলেন। আপনি নিশ্চয়ই রোগীর হাজব্যান্ড? হ্যাঁ, এখন বলুন কি সমস্যা হয়েছে পিচ্চিটার? আমার দেওয়া চটটা কি খুব বেশি লেগেছে তাই এমন হয়েছে? কিন্তু বিশ্বাস করুন ডাক্তার, আমি জোরে দেইনি। আমি তো জাস্ট রাগ সামলাতে না পেরে। রিল্যাক্স, আপনি একজন সেনা পারসন, আপনার এত দ্রুত ধৈর্য হারা হলে তো হবে না। এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। আফটার অল সি ইজ প্রেগনেন্ট। হোয়াট? হ্যাঁ, আপনার ওয়াইফ 1 মান্থ প্রেগনেন্ট। এই অবস্থায় কিছু হরমোনজনিত কারণে মহিলারা নানা রকম রিয়্যাক্ট করবে, মুড সুইং হবে। আপনার সবটা মাথা ঠান্ডা করলেই হ্যান্ডেল করতে হবে। ইনান ডাক্তার কি বললো শুনেছিস? পিচ্চিটা প্রেগনেন্ট? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মাই গড, আমি বাবা হতে যাচ্ছি। ডাক্তারের পুরো কথা শুনি, তারপর তুই খুশিতে 3 বার প্যারোট দিস। এবার অফ যা। ডাক্তার, এখন আমাদের কর্নিয়ার কি আর কোনো সমস্যা? আপনার সবটা মাথা ঠান্ডা করেই হ্যান্ডেল করতে হবে। বয়সটা কম, শরীর অনেক দুর্বল। এই প্রেগনেন্সি জার্নি একটু কমপ্লিকেটেড হতে পারে, তবে চিন্তার কিছু নাই। পেপার ক্লিয়ার থাকলে নো প্রবলেম। ওকে ডাক্তার, আমি সম্পূর্ণ খেয়াল রাখবো। সামান্য বইয়ের রাগটা এখনো ভাঙাতে পারিস নাই, আর আবার সম্পূর্ণ খেয়াল রাখার কথা বলছিস। ডাক্তার, আমি দেখা করতে পারি? অবশ্যই, জ্ঞান ফিরলে বাড়িতে নিয়ে যেতে পারেন, আমি প্রেসক্রাইব করে দিচ্ছি। সাত খুশির খবর জানতে পেরে নিজের মাকে কল দিলেন। আরিফা বেগম তখন মুনের বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন। বেশ খোশ গল্প চলছে তাদের মধ্যে। মা, আজ একটা খুশির খবর দিব। কি খবর বাবা? আবার র্যাঙ্ক পেয়েছিস নাকি? না মা, তার থেকে বড় খুশির খবর তুমি শুনলে পাগল হয়ে যেতে পারো। আচ্ছা, তাহলে ফোন লাউডে দেই। এবার বল কি সেই খবর? মা, তুমি দাদি হতে চলেছ। তুই ভাবতে পারছো তোমার ছেলে বাবা হবে? মা, কথা বলছো না কেন? খুশি হওনি? আমি জানি এবার তুমি আর তোমার উপরে রাগ করে থাকতে পারবে না। পরিবেশ থমথমে। আরিফা বেগম হুট করে ফোনের লাইন কেটে দিলেন। পাশে বসে থাকা মুনের মা মনিরা বেগম রাগে ফুঁসে উঠলেন। আপা, ছেলের বউ বানাবেন বলে আমার মেয়েকে মিথ্যা আশা বাঁচিয়ে রেখে অন্যদিকে ছেলের বউ সহ বাড়ি থেকে সরিয়ে দিয়েছেন। এখন নাতি নাতনির খবর লাউডে শোনাচ্ছেন। আপনি আসলে কি চান? শোনো, আমি আসলে... থাক, আপনার আর কিছুই বলতে হচ্ছে না। আমার মেয়েকে আর আপনার বাড়িতে বিয়ে দেব না। দয়া করে চলে যান আপনি। আমাকে ভুল বুঝছো, আমি এসবের কিছুই জানি না। আন্টি, মা ঠিক বলেছে। আমি আর যাই হোক অন্যের ছেলে মেয়ে পালতে পারবো না। দিন শেষে আপনারা বলবেন বাচ্চাটা তো তাদেরই, কিন্তু দুঃখিত, আমি এমন সম্পর্কে যাব না যেখানে যেই সতীনের বাচ্চা পালতে হবে। মনিরা বেগম আর মুন আরিফা বেগমকে যাচ্ছে তাই করে অপমান করে বাড়ি থেকে বেরি করে দিয়ে মুখের ওপর দরজা আটকে দিলেন। আরিফা বেগম তাদের এমন রূপ আগে দেখেনি। সে মন খারাপ নিয়ে বাড়ি ফিরে আসে। অন্যদিকে সাত দুবার হাত ধরে বসে আছে। দুবার জ্ঞান ফিরতেই সাতকে দেখে মুখ ফিরিয়ে নেয়। আপনি এখনো যান নাই? বলেছি চলে যেতে। এখন তো আরও কোথাও যাওয়া সম্ভব নয়, কারণ তুই মুখে বলছো চলে যেতে, অথচ আমাকে আটকে রাখার ভিন্ন উপায় বেছে নিয়েছো। আপনার কথা কিছুই বুঝতে পারছি না, কি বলতে চান? তুমি কিছু জানো না? কি জানবো? কোন ব্যাপারে? আমি বাবা হতে যাচ্ছি এই ব্যাপারে। আপনি বাবা হতে যাচ্ছেন, এটা ভালো কথা। মুন আপুকে নিয়ে সুখী হন। গর্ধব, এখানে মন কোথা থেকে আসছে? এই পিচ্চিটাই আমার বাবুর আম্মু হতে যাচ্ছে। দুবার সবটা বুঝতে পেরে চমকে যায়। আনমনে হাতটা নিজের পেটের উপর রাখে। তার যেন বিশ্বাসই হচ্ছে না সে মা হতে চলেছে। রাত দুবার ভাবনার মাঝেই
কোলে তুলে বাড়ির পথে হাঁটা ধরে। আরে আমি আছি এখানে, আমাকে সবাই ভুলেই রেখে চলে যাচ্ছে। হ্যালো স্যার, এনিথিং রং? ম্যাডামের আবার কি হলো? কোথাও স্যার রাগ করে ম্যাডামকে মেরে হসপিটালাইজড করেনি তো? তুমি কোথা থেকে আসছো? আপনারা যেখানে আমিও সেখানে। লেট করে ফেলেছো, দেখেছো সাদ? বউ কোলে নিয়ে বাড়ি চলে গেছে। এখন চলো আমরা ক্যাম্পে ফিরে যাই, আর তোমাকে একটা হট নিউজ দেই। পাগল সাদ বাবা হতে যাচ্ছে। কি বলেন স্যার? সাদের শ্বশুরবাড়ি হসপিটাল থেকে 10 মিনিটের পথ। হেঁটে হেঁটে তুবাকে কোলে নিয়ে বাড়িতে এসে নামিয়ে দেয় সাদ। মাহমুদা বেগম এগিয়ে আসেন। হচ্ছে কি? কথায় নিয়ে গিয়েছিলে আমার মেয়েকে? আপনার মেয়ে তো কিছু বলবে না। আমি বলছি, আপনি সামনের 9 মাস পর একজন সঙ্গী পেতে চলেছেন। মানে কিসের সঙ্গী? দেখো জামাই, তুমি আবার আমার বিয়ের কথা ভাবছো না তো? সেসব বয়স ফেলে এসেছি আমি। এখন এসব বিয়ে তা করবো না। শুধু শুধু ঝামেলা করো না তো। তবা তবা, মা আপনি এখন এসব ভাবেন? শুধু শুধু মাকে লজ্জায় ফেলছেন কেন? শাশুড়ির সাথে কেউ মশকরা করে? মশকরা কোথায় করলাম? মা আপনার জামাই বাবা এখন বাবা হতে চলেছে। সর্বনাশ! আমার মেয়ের জীবনও কি তবে আমার মতোই হবে? যে ভয়ে বিয়ে দিতে চেয়েছি দ্রুত, আজ সেই ভয় সত্য হয়ে সামনে আসছে। কিসের ভয়? আমার মেয়েও আমার মতো সিঙ্গেল মাদার হয়ে জীবন সংগ্রাম করবে। তোমার মা যে কসম দিয়েছে তোমাদের সংসার আর এক হবে না, এই সন্তান আমাদের লাগবে না। তুবা মা, এখনই সময়। খবরদার মা, এমন অমঙ্গলের কথা আর একবারও বলবেন না। আমার সন্তানের দেখভাল আমি একাই করতে পারবো। তবু এই পৃথিবীতে আসবে, আমি নিয়ে আসব। মা সত্যি করে বলুন না, আমার মা কি বলেছে? কেন এত বড় সুসংবাদের পরেও তুবা এসব বলছে? আমি আর চুপ করে থাকলে আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আমি তা হতে দিতে পারি না। তোমার মা তুবাকে কসম দিয়েছে তোমার জীবন থেকে দূরে চলে না গেলে তিনি আত্মহত্যা করবেন। আমার মেয়েটা সরল, তাই তো এখনো জীবনের প্যাস বোঝে না। তুবা, মা কি সব সত্য বলছে? আমার মা এমনটা বলার কারণে তুমি এমন করছো? হ্যাঁ, এইসব কথা সত্য। দেখুন, আমি চাই না আমার জন্য আপনার জীবন থেকে আপন মানুষ চলে যাক। আপনার কাছের মানুষগুলোই আপনই থাকুক, আমি না হয় দূরের কেউ হয়ে থেকে যাব। অনেক বুঝতে শিখে গেছো না? মাকে আমি দেখে নিব। তুমি এসব চিন্তা মাথা থেকে বাদ দাও। কালই আমি নতুন বাসার ব্যবস্থা করব। তোমাকে আমি সেখানেই রাখবো। তুবা সাদের কথা মানতে নারাজ। সাদও জেদি। পরের দিন আরিফা বেগমকে তুবার বাড়ির উঠানে দেখে অবাক সবাই। সাদ সবে এসে পৌঁছেছে ওখানে। মা তুমি এখানে? বাড়িটি খুঁজে পেতে আমাকে অনেক বেগ পোহাতে হলো। তোর ফোন কোথায়? কতবার কল দিয়েছি দেখছিস? ডিউটিতে ছিলাম, ফোন চেক করা হয়নি। তুমি এখানে কেন? মা অনেক দূর থেকে এসেছেন, বসেন। তুবা বিয়ানকে ঘরে নিয়ে খাটের উপরে বসতে দে মা, আমি দেখি নাস্তা পানির ব্যবস্থা করি। না বেআইন, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। এত কিছুর পরও আপনারা যে আমার সাথে এমন সুন্দর আচরণ করছেন, এতেই আমি খুশি। আমি লজ্জিত। ওই দিন আপনি আমার বাড়িতে গেছিলেন, আর আমি আপনার সাথে কত অপমানজনক কথা বলেছি। আমরা গরিব মানুষ, আপনাদের কথা আমাদের গায়ে লাগলে হয় না। আমাকে মাফ করবেন বেআইন সাহেবা। তুবা মা, আমি আসলে এতগুলো দিন তোমার সাথেও অন্যায় করেছি। এভাবে বলবেন না মা, আপনি বড়, আমি সেসব ব্যবহার শাসন মনে করেছি। আমার পিচ্চি বৌমা। আরিফা বেগম অনেক খুশি হয়েছেন মাহমুদা বেগম এবং তুবার বিনয়ী ব্যবহারে। সাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মায়ের পরিবর্তন দেখছে আর খুশিতে মুচকি হাসছে। আরিফা বেগম নিজের ব্যাগে আনা বালাজোড়া তুবার হাতে নিজে পরিয়ে দিলেন। আমি আমার কসম তুলে নিলাম এই আশীর্বাদের সাথে, আর তোমাকে বাড়িতে নিতে এসেছি। যাবে না আমার সঙ্গে? যাব, অবশ্যই যাব। আর সাদ এগিয়ে আসে। তার মায়ের কথা তার পছন্দ হয় না। তুবা বাড়িতে গেলে প্রতিদিন তার সাথে দেখা হবে না, এটা ভাবতেই সে বলে ওঠে, অবজেকশন মাই লর্ড। আমি যতদিন এখানে পোস্টিংয়ে আছি আমার বউ এখানেই থাকবে। সবার মধ্যে কী সব বলছেন? মা যখন চাইছেন তখন না হয় বাড়িতেই যাই। ঠিক বলছি, বলেছি না বাসা নিব।
একসাথে থাকবো, আমার পিচ্চি বউটার সব ধরনের খেয়াল রাখবো। আমার ছেলেকে তো চেনই, যা বলবে তাই করবে। তাহলে আমিও বৌমার কাছে শিফট হয়ে যাব। আসেন বেয়ান, রেস্ট করেন। ছেলে মেয়েদের নিজেদের মতো ছেড়ে দেন। আপনি এই গরিবখানায় এসেছেন, আপনাকে আমি কিভাবে যে যত্ন করব। মায়েরা তো ঘরে চলে গেল, এখন তোমার শাস্তির পালা। কিসের শাস্তি? অন্যায় করলাম কখন যে শাস্তি পাবো? করো নাই? কতটা দিন আমার সাথে দেখা করনি, সমানে ইগনোর করছো, সবটা ভুলে গেছি ভাবছো? মানে সবটা ভুলে গেলে হয় না? রাতে এসে বোঝাবো। এখন তুমিও রেস্ট করবে, চলো আমি ডিউটিতে যাব, সময় হয়ে গেছে। বাই, সাবধানে থেকো। আপনিও দ্রুত ফিরে আসবেন, অপেক্ষায় থাকবো প্রিয় সেনা সদস্য।